সুমনদা, বেঙ্গল নিউজ গ্রাফে নমস্কার। বিষয়টা হচ্ছে যে আমরা দেখলাম ঠিক দুদিন আগে বিধান ভবন ভাঙচুর করলো রাকেশ সিং, সেই রাকেশ সিং যিনি কিনা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত। কি বলবেন, যেভাবে এসে ভাঙচুর করা হলো এবং একদম সম্প্রতি তার ছেলে তাকে লালবাজার থেকে গ্রেফতারও করা হয়েছে, এই যে সমগ্র বিষয়টি, এবং রাহুল গান্ধীর ছবিতে কালি লাগানো হলো, পোস্টার ছেঁড়া হলো, তাণ্ডব চালানো হলো, কি বলবেন? এই ঘটনার দুটো আঙ্গিক আছে। এই ঘটনাটা বিজেপি এবং বিজেপি নেতাদের এবং বিজেপি নেতৃত্বকে অত্যন্ত সজাগ করে দিয়েছে যে এবার ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ বুঝতে শুরু করেছে যে 2014 সালে এবং তারপরে যে যে রাজ্যে তারা নির্বাচনে জয়লাভ করেছে, সেটা মহারাষ্ট্র হোক, কর্ণাটক হোক, রাহুল গান্ধী সবই তথ্য প্রমাণ সমেত আপনাদের সাংবাদিকদের সামনে একটা বড় সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেছে। বিষয়টা হচ্ছে এই জায়গাটা থেকে বিজেপি যে কঠিন পরিস্থিতিতে পৌঁছেছে, এটা সেই রাগের একটা বহিঃপ্রকাশ। সেই রাগ থেকে আগে উড়িষ্যায় হয়েছে, তারপর বিহারে হয়েছে, এবার বাংলায় হলো। বিভিন্ন জায়গায় কংগ্রেস দপ্তরগুলো আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টি। দেখুন, রাজনৈতিক লড়াই রাজনীতির সঙ্গে করতে হয়, রাজনৈতিক ভাবে করতে হয়। মোটামুটি একটা জিনিস ভারতবর্ষের সামনে রাহুল গান্ধী পরিষ্কার করে দিয়েছে যে ভোটার লিস্ট ম্যানিপুলেশন কতটা করেছেন নরেন্দ্র মোদী। একটা রাজ্যে নির্বাচন হচ্ছে, 3 মাসের মধ্যে 10 কোটি ভোটার অন্তর্ভুক্তি হয়ে গেল। ভোটিং চলছে, লাস্ট 3 ঘন্টায় কয়েক লক্ষ ভোটার ভোট দিয়ে ফেললো। এগুলো তো নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের ভোটিং ইতিহাসে। এবং এই বিষয়ে রাহুল গান্ধী যখনই মুখ খুলেছেন, ভারতীয় জনতা পার্টি আক্রমণ করেছেন। নির্বাচন কমিশন বলেছেন রাহুল গান্ধীকে এফিডেভিট জমা করতে হবে। আবার সিমিলার একটা ঘটনায় অনুরাগ সিং ঠাকুর যখন মন্তব্য করেছেন, তখন কিন্তু এরকম হয়নি যে নির্বাচন কমিশন বলেছে অনুরাগ ঠাকুরকে এফিডেভিট জমা করতে হবে। তা এই যে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে বিজেপির শাখা সংগঠন হিসাবে ব্যবহার করা ভারতীয় জনতা পার্টির, এইটা ওদের জন্য অত্যন্ত বেদনার, অত্যন্ত শঙ্কার। ভয় পেয়ে গেছে নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি। তাই উড়িষ্যা বলুন, বিহার বলুন, আজ বাংলায় বলুন, কংগ্রেস দপ্তরগুলো আক্রান্ত হচ্ছে, রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়া হচ্ছে, মুখে কালি লাগানো হচ্ছে। কিন্তু আমি আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে যারা যারা দর্শক আছেন তাদের আশ্বস্ত করতে চাই, যে ঘটনা ঘটছে সেই ঘটনা অনভিপ্রেত আমরা ধিক্কার জানাই। আর রাহুল গান্ধী যে তথ্য সমৃদ্ধ সাংবাদিক সম্মেলন করে আপনাদের সামনে নরেন্দ্র মোদী চুরিকে তুলে ধরেছেন, সেটা তথ্য প্রমাণ সমেত পেয়েছেন। এবার ভারতবর্ষের জনগণ ব্যবস্থা নেবেন আগামী নির্বাচনগুলিতে, যেটা 2026-এ বাংলা এবং বিহারের নির্বাচন দিয়ে শুরু হতে চলেছে। আপনি এই ভোটে ম্যানিপুলেশন হয়েছে বলে একটা অভিযোগও করলেন, রাহুল গান্ধী তথ্য প্রমাণ দিয়েছেন, কিন্তু SIR স্যার, এটা তো বিহারে অলরেডি চালু হয়ে গেছে এবং ইলেকশন কমিশন সেখান থেকে পুরোপুরি যারা ভুয়ো ভোটার বা যারা রোহিঙ্গা ভোটার তাদেরকে বেছে বেছে তার লিস্ট বার করে, এটা তো পর্যায়ক্রমে এগোচ্ছে অনেকটা। তাহলে কোথাও কি বিজেপির যেহেতু সরকার দিল্লিতে আছে, মানে কেন্দ্রে আছে, সেখানে দাঁড়িয়ে যদি তাদের ম্যানিপুলেশন করাটাই পুরোটা উদ্দেশ্য থাকতো, তাহলে কি তারা এই SIR যেটা চলছে, এই ইলেকশন কমিশন যেটা করতে চাইছে, সেটাতে কি সমর্থন করতো নাকি সেটা বন্ধ করার চেষ্টা করতো? SIR বা স্বচ্ছ ভোটার লিস্ট, স্বচ্ছ ভোটার তালিকা, সঠিক ভোটাররা ভোট দেবে, এই অবধি সব ঠিক আছে। আমরা কখনো, জাতীয় কংগ্রেস কখনো বলেনি অনুপ্রবেশকারীদের এনে ভোট দেওয়াও। কিন্তু আমরা যদি দেখি একটা ভোটারের 4টে রাজ্যে বাসস্থান রয়েছে, আর একটা বাসস্থানে 4টে রাজ্যের শতাধিক ভোটার বাস করছে, তাহলে তো আমরা প্রশ্ন তুলবই। সেই প্রশ্ন তোলাতেই নরেন্দ্র মোদী এবং তার নির্বাচন কমিশন অত্যন্ত বিরক্ত হয়েছেন। বিষয়টা হচ্ছে যে SIR এর নাম করে
ভোট ম্যানুপুলেট, ভোটার সংখ্যা ম্যানুপুলেট, যেটা নরেন্দ্র মোদীরা করতে চাইছেন, তার আমরা বিরোধিতা করছি। আমরা কখনো স্বচ্ছ ভোটার তালিকার বিরোধিতা করছি না, আমরা কখনো স্বচ্ছ ভোট প্রক্রিয়ার বিরোধিতা করছি না, আমরা বিরোধিতা করছি নির্বাচন কমিশন বিরোধীদের ইগনোর করে পরপর যে পদক্ষেপ নিচ্ছে সেই প্রক্রিয়ার আমরা বিরোধিতা করছি। আমি আবারও বলছি, মৌলিক এসআইআর এর বিরোধী আমরা নই, আমরা এসআইআরটাকে যেভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তার আমরা বিরোধী। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি বলেছে বাংলাতে এসআইআর ঢুকতেই দেবে না, মানে করাই যাবে না। তাহলে কি তৃণমূল কংগ্রেস সরাসরি এসআইআর এর বিরোধিতা করছে? কংগ্রেস যেমন মৌখিকভাবে করছে না, তাদের প্রক্রিয়াটাকে করছে যেভাবে করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে আমি করতেই দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বামফ্রন্ট সরকারের আমলে এই অনুপ্রবেশ, বর্ডার ডিঙিয়ে চলে আসা, তাদের বসতি করে দেওয়া সিপিএম এর দ্বারা, ফলস ভোটিং, এর বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেছেন। পার্লামেন্টে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছেন। এই কারণে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, তাহলে আজ যখন আপনি সরকারে আছেন, আপনি যদি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হয় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, আমি বারবার বলছি নির্বাচন কমিশনের প্রক্রিয়াকে আমরা সমর্থন করি না, কিন্তু স্বচ্ছ প্রক্রিয়াতে যদি পরিশোধিত ভোটার লিস্ট তৈরি হয় তাহলে আপনার আপত্তি কোথায়? আপনি তো এতদিন সিপিএম কে, বামফ্রন্ট সরকারকে গালাগাল দিয়েছেন, তাহলে আপনার আপত্তিটা কোথায়? এটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই। সুমনদা, বিষয়টা হচ্ছে আপনি যেভাবে বললেন যে যেভাবে রাহুল গান্ধী তথ্য প্রমাণ দিয়েছে তার রাগের বশবর্তীতে এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু প্রধানমন্ত্রীর নামে কটাক্ষ করা হয়েছে, কুরুচি মন্তব্য করা হয়েছে, সেটা বিজেপির তরফ থেকে অভিযোগ দেওয়া হচ্ছে, যার যার মানে প্রতিফলন এই ধরনের ঘটনা। এবং বিজেপির তরফ থেকেও বিজেপির রাজ্য সভাপতি বা বিরোধী দলনেতা তাদেরও যে বক্তব্য সামনে এসছে যে যে ঘটনাটা ঘটেছে সেটা নাকি মানে জনগণের জনরোষ, মানে জনরোষ থেকে এই ধরনের একটা ঘটনা। কি বলবেন? দেখুন, ওরা কোনো সমাজ বিরোধীকে পুষে রেখে দেবে, সে গিয়ে অন্য রাজনৈতিক দলের কার্যালয়কে আক্রমণ করবে, এটাকে যদি ভারতীয় জনতা পার্টি জনরোষ বলে চালাতে চায়, তাহলে শ্রমিক ভট্টাচার্য তথা ভারতীয় জনতা পার্টির নৈতিক চরিত্র কি সেটা আমাদের নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই। এটা কোনো জনরোষের ঘটনাই নয়, এটা বিজেপির ভিতরে যে অস্বস্তি তৈরি হয়েছে, যে শঙ্কা তৈরি হয়েছে, যে ভারতবর্ষের মানুষ এবার বুঝে গেছে আমাদের ভোট চুরির কাণ্ড, এটা হচ্ছে তার প্রতিফলন। যেটা আগে বিহারে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, এবার বাংলায় হলো। আরেকটা কথা বলি, এর আরেকটা দিক আছে, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম। এই রাকেশ সিং নামক গতকাল শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের বলেছেন যে রাকেশ সিং আগে কংগ্রেসে ছিল তো, আলবাত কংগ্রেসে ছিল, কিন্তু কংগ্রেসে থেকে যে সমাজ বিরোধী কার্যকলাপ রাকেশ সিং করতো এবং কংগ্রেস দল সেটা জানার পরে কংগ্রেস দলের অভ্যন্তরীণ পরিবেশ রাকেশ সিংকে আর কংগ্রেসে থাকতে অ্যালাউ করেনি। কারণ আমরা জেনে শুনে কোনো সমাজ বিরোধীকে দলের মধ্যে ঠাঁই দিই না, যেটা বিজেপি এবং শুভেন্দু অধিকারী জেনে শুনে ঠাঁই দিয়েছে। রাকেশ সিং কোনো রাজনৈতিক দলের সদস্য বা কর্মী হতেই পারেন, কিন্তু ওনার প্রধান পরিচয় উনি একজন সমাজ বিরোধী। তাই বিজেপির এত গায়ে লাগছে সমাজ বিরোধী বলাতে। কংগ্রেসে উনি ছিলেন, কংগ্রেস বুঝতে পেরেছিল সমাজ বিরোধী সুলভ কার্যকলাপ শুরু করেছে, তাই কংগ্রেস এমন পরিবেশ তৈরি করেছিল যাতে ও দলের মধ্যে না থাকতে পারে। সেই সুযোগটাই ভারতীয় জনতা পার্টি নিয়ে রাকেশ সিংকে দলে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু সুমনদা, এই রাকেশ সিংই কিন্তু বিজেপিতে থাকার সময় 2019-এও আমরা দেখেছি, সেই সময়ও কিন্তু এই বিজেপি তখন অ্যাক্টিভলি তিনি করছেন বা বিজেপির সাথে যুক্ত, সেই সময়ও কিন্তু তিনি নার্কোটিক্স একটি মামলায় জড়িয়ে পড়েন এবং সেই সময় জেল হন। বিজেপি কিন্তু তার পাশে দাঁড়ায়ও না এবং তিনি কোট আনকোট সেই সময় তিনি অভিযোগও করেছিলেন যে দল তার পাশে নেই, দল সেভাবে তাকে দেখছে না, বিজেপি তাকে সাইডলাইন করে দিয়েছিল। তাহলে আপনি বলেন বিজেপি অন্তর্ভুক্ত করছে, তাহলে বিজেপি যদি অন্তর্ভুক্তই করে, বিজেপি তো তাকে সাইডলাইন করে দিয়েছিল, তাহলে কি এটা কোনো ব্যক্তি রাজনীতিবিদ ওনাকে ইনভলভ করছে? কি মনে হয়? আপনি দেখুন, শুভেন্দু অধিকারীর আশীর্বাদ তো রাকেশ সিং এর উপরে আছে, এটা সবাই জানে। গতকাল
শ্রমিক ভট্টাচার্য কি বলেছে, গতকাল শ্রমিক ভট্টাচার্য বলেছে, ওদের মুখপাত্ররা বলেছে, এই তরুণজ্যোতি তিওয়ারি বা আমি ভুল হতে পারি, মুখপাত্ররা বলেছে এটা স্বতঃস্ফূর্ত জনরোষ। স্বতঃস্ফূর্ত জনরোষ মানে আজকে আমার যদি বিজেপির ওপরে রাগ হয়, আমি নিউ টাউনে বা মুরলীধর সেনলেনে ওদের অফিসে গিয়ে ওদের পতাকা পোড়াবো, টায়ার জ্বালাবো? দেখুন, শ্রমিক ভট্টাচার্য হালকা একটু সমালোচনা করে বাকি পুরো পোর্শনটা রাকেশ সিংকে সমর্থন করে গেছেন, কারণ ওনাদের জনভিত্তি নেই। খাতায় কলমে 77টা এমএলএ থাকলেও প্রকাশ্যে 7টা এমএলএ আছে কিনা সন্দেহ। 18 থেকে ওনারা লোকসভা নির্বাচনের পর 12তে নেমে এসছেন। বিজেপির অন্তর্কলহ আপনি আরো 4টে সহ সাংবাদিককে জিজ্ঞেস করলে জানতে পারবেন, আপনিও জানেন, সারা বাংলার মানুষ জানে। সুকান্ত মজুমদার 5টায় প্রোগ্রাম ডাকলে 5:30টায় শুভেন্দু অধিকারী ডেকে দেয়। এই হচ্ছে বিজেপির নিজস্ব অবস্থা। তা সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি রাকেশ সিং এর মতন একটা হারমাতকে হারাতে চাইবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বিজেপি সেই কাজটাই করেছে, যে যিনি ক্ষমতায় আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া। কিন্তু সরিয়ে দিতে গেলে তো সামনে নির্বাচন আসছে, সেভাবে ভোট প্রক্রিয়া করতে হবে, লড়তে হবে। প্রধান বিরোধী দল এখন বিজেপি, অবশ্যই তার সঙ্গে কংগ্রেস আছে, সিপিএম আছে। কিন্তু কি বলবেন, তারা কি বাংলায় ততটাই সক্রিয় এবং নিজেদের জায়গা নিয়ে তারা ততটাই কি কনফিডেন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন প্রথম সারির রাজনীতিবিদকে, এবং যারা ক্ষমতায় দীর্ঘদিন ধরে আছে, তাদের তৃণমূল কংগ্রেসের একটা কি বলবো, একটা জ্বর তৈরি হয়েছে এই পশ্চিমবাংলায়, সেখান থেকে দাঁড়িয়ে বিরোধী দল হিসাবে এই যে 3টে দলের নাম উঠে আসছে, তারা কি এতটাই সম্পৃক্ত তাকে সত্যি এই পরিবর্তন করার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায়? একটা কথা আমি আপনাকে বলতে পারি, বিজেপি কি করবে আমি জানি না, আমার জানার কোনো ইন্টারেস্ট নেই। জাতীয় কংগ্রেস বিগত 11 মাসকে আপনি যদি স্যাম্পল সার্ভে হিসাবে ধরেন, প্রতিটি ইস্যুতে, সেটা কেন্দ্রের বিরুদ্ধে হোক, রাজ্য সরকারের বিরুদ্ধে হোক, যে যে ইস্যুতে আমরা দেখতে পেয়েছি যে এটা মানবতা বিরোধী, অ্যান্টি পিপল অ্যাক্টিভিটি, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, কংগ্রেস প্রতিবাদে প্রতিরোধে পথে ছিল। শুভঙ্কর সরকারের নেতৃত্বে বাংলা কংগ্রেস প্রতিবাদে এবং প্রতিরোধে রাস্তায় আছে, আগামী দিনেও রাস্তায় থাকবে। এবার মানুষের ওপরে, গণদেবতার ওপরে আমাদের আশা এবং ভরসা। তারা নিশ্চয়ই পরিস্থিতিটাকে অনুধাবন করে নিজেকে আর নিজের আগামী প্রজন্মকে বাঁচানোর জন্যে কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নবান্নের 14 তলায় বদল আনতে হয়, সেই বিষয়টা বাংলার মা বোনেরা ভাইয়েরা ভাববেন। কারণ এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে বিজেপি ছাড়া কোনো বিরোধী শক্তি নেই। আর বিজেপির শক্তি ক্ষয় হতে হতে 26-এ গিয়ে কি দাঁড়াবে, বিজেপি নিজেও নিশ্চিত নয়। আমি তো অনেক দূরের মানুষ। অসংখ্য ধন্যবাদ সুমনদা, নমস্কার। সুমনদা, শেষ একটা প্রশ্ন। আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা বের করার জন্য নির্দেশ দিয়েছিল এসএসসি, সেই তালিকা বার করেছে। এবার তালিকা বেরোনোর পর দেখা যাচ্ছে একাধিক তৃণমূলের লোকেরা জড়িত, মানে তৃণমূলের ঘনিষ্ঠরা চাকরি পেয়েছে, এমনকি কাউন্সিলরের মেয়ে চাকরি পেয়েছে, এরকম বিভিন্ন নাম সামনে আসছে। এবং যাদের চাকরি গেছে তাদের মধ্যে থেকেও অনেকে দাবি করছে যে কি করে আমাদের নাম এলো, আমরা তো যোগ্য, আমরা তো, এবং তারা আবার ফের মামলা করছে। এই যে আবার ফের মামলা করা, আবার সেই জটিলতা, এবং একাধারে দেখা যাচ্ছে এসএসসি ভবনও আজকে ঘেরাও করা হচ্ছে, যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি যাতে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া যায় তার জন্য। এই যে একটা আবার যে জটিল অবস্থায় এসে দাঁড়ালো, কারণ আবার মামলা করা মানে আবার সেই মামলা সিঙ্গেল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপরে আবার সেখান থেকে হয়তো সুপ্রিম কোর্ট, মানে আবার একটা। তাহলে আসল সমস্যার সমাধানটা কিভাবে হবে? এবং এই যে কাউন্সিলর বা এই যে তৃণমূল ঘনিষ্ঠ লোকেদের চাকরি পাওয়া, এটা আমরা আগেও জানি, যার ফলে এই জীবন কৃষ্ণকেও অ্যারেস্ট করা হলো, এই এসএসসির দুর্নীতি, ইডি তাকে অ্যারেস্ট করতে, এই যে সমগ্র চিত্রটা এসে বাংলায় দাঁড়িয়েছে, কি বলবেন? একটাই সমস্যার সমাধান, গণতান্ত্রিক পদ্ধতিতে কান মুলে বাংলার রানীকে নবান্ন 14 তলা থেকে নিচে নামিয়ে আনা। তাহলে আগামী প্রজন্ম বাঁচবে, বাংলার ভবিষ্যৎ বাঁচবে, বাংলার পরিকাঠামো উন্নয়ন হবে, বাংলা ভাষার উন্নয়ন হবে, মানুষের মাথার ছাদ, পেটের ভাত সুরক্ষিত হবে, বাংলায় নতুন কর্মসংস্থান তৈরি হবে, বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়নের শেষ হবে। একটাই পথ, বাংলার মা বোনেরা
যবে বুঝবে যে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার তার বাড়ির আগের প্রজন্মকে শেষ করে দিচ্ছে, বাংলার আগামী প্রজন্মের কাছে একটু কলকাতা শহর ছেড়ে আপনাকে বেরোতে হবে, জেলা শহরে যেতে হবে, আর একটু গ্রামের দিকে যেতে হবে, তাহলে দেখবেন বাংলার আগামী প্রজন্মের কাছে সিন্ডিকেটে যুক্ত হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। মদের বোতল রাত্রিবেলা মা বোনেদের বলা হচ্ছে পার্টি অফিসে এসো, পিঠে পুলি বানাতে শেখাবে, আর বাড়ির ছেলেদের হাতে মদের বোতল ধরিয়ে বলা হচ্ছে সকালবেলা 9টায় পার্টি অফিসে চলে আসবি, পার্টির মিছিল আছে। এই জায়গাতে সেখানে চাকরি বিক্রি হবে, কয়লা গরু বালি চিট ফান্ড এগুলো হবে, এতে অবাক হওয়ার কি আছে। উনি পরিবর্তনের ডাক দিয়েছিলেন, উনি কি কি পরিবর্তন বাংলার করলেন সেটা আমরা খুব ভালো করে দেখতে পেয়েছি। একবারও বলছি না বামফ্রন্ট আমলে কোনো আমাদের অভিযোগ ছিল না, কিন্তু এই বিভৎস চিত্র ছিল না। এই বামফ্রন্টের সাথেই তো আপনারা জোট করেছেন, অভিযোগ থাকা সত্ত্বেও তাহলে আপনারা জোট করলেন কিভাবে? আরে আপনাকে তো সবসময় লেসার ডেভিলকে খুঁজতে হবে। বামফ্রন্ট করেছে, অন্যায় করেছে, আমাদের সঙ্গে রক্তক্ষয়ী মারামারি সংগ্রাম হয়েছে, কিন্তু এই জায়গায় বাংলাকে নিয়ে গেছে বলে আমার ব্যক্তিগত মতামত আমি বিশ্বাস করি না। তাহলে বাংলার চিত্র অন্যরকম হতো। গণতান্ত্রিক পরিসরটা অনেক ক্ষতিগ্রস্ত করেছিল বামফ্রন্ট, কিন্তু গণতন্ত্রটাকে শেষ করে দেয়নি, এরা গণতন্ত্রটাকেই শেষ করে দিয়েছে। তার যেটা ফল হওয়ার সেটাই হবে। পরেশ অধিকারীর মেয়ে থেকে শুরু করে বিভিন্ন এমএলএ এমপি পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদের সদস্য, কর্মাধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েতের সদস্য, সবাই দুর্নীতিতে লিপ্ত, সবাই বাড়ির লোকেদের পাইয়ে দেওয়ার রাজনীতিতে লিপ্ত, সেটাই হচ্ছে।